নমস্কার, সিটিভি নেগেটিভ প্লাসের অনুষ্ঠান ডক্টর প্লাসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। সিটিভি নেগেটিভ প্লাসের এই ডক্টর প্লাস অনুষ্ঠান মানেই আপনারা জানেন যে ডক্টর প্লাস সবসময় সুস্থ এবং সুন্দর জীবনের সাথে। আমরা প্রত্যেক দিনই ডক্টর প্লাস হোক বা আমাদের অন্যান্য অনুষ্ঠান যেখানে আমরা স্বাস্থ্য বিষয়ক বিষয়গুলিকে তুলে ধরি, সেই বিষয়গুলির মধ্যে আমাদের স্বাস্থ্য সবসময় অগ্রাধিকার পায়। কিন্তু তার পাশাপাশি এই যে স্বাস্থ্যের সঙ্গে সৌন্দর্য, তার যে একটা গুণমিল প্রয়োজন রয়েছে, সেটা আমরা কিভাবে বুঝি জানেন? আমাদের প্রত্যেক দিনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। ঠিক যেমন ধরুন, আজকে আপনি অফিস যাবেন, তো তার জন্য আপনার একটা প্রেজেন্স রয়েছে। সেই প্রেজেন্সে আপনি যেন কনফিডেন্স পান, তার একটা রূপক হচ্ছে এই বাহ্যিক সৌন্দর্য, যেটা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে। সেটা শুধু কর্মক্ষেত্র বলে নয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, বিভিন্ন অনুষ্ঠানে আমরা যোগদান করি, সেখানেরও বিষয় থাকে। এছাড়াও আয়নার সামনে তো নিজেকে দাঁড়াতে হয়, সেখানেও তো একটা কনফিডেন্সের প্রয়োজন রয়েছে। সেই সবটার জন্য বাহ্যিক সৌন্দর্য একটা বিষয়। তাই এই অনুষ্ঠান, আজকের আমাদের যে প্রোগ্রাম, সেখানে আমরা সৌন্দর্য বিষয়ক একটি বিষয় নিয়ে কথা বলবো। তবে তার আগে একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই যে ডক্টর প্লাস অনুষ্ঠান আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান আমরা জানি, কিন্তু এই অনুষ্ঠান আপনারা যারা টিভির পর্দার ওপার থেকে দেখছেন তারা তো অবশ্যই দেখবেন। তার সাথে এবার থেকে আপনি যদি এই ডক্টর প্লাস অনুষ্ঠান কাউকে দেখাতে চান, বা আপনি নিজেও দেখতে পারেন অন্য সময়, ধরুন এখন সময় হচ্ছে না, অন্য সময় দেখবেন, সেটা কিভাবে দেখবেন সেটা একবার বলি। ইউটিউবে যাবেন, আপনার হাতের যে মুঠো স্মার্টফোনটি রয়েছে সেখানে গিয়ে ইউটিউবে যাবেন। তারপর ডান দিকের একটি সার্চ বাটন রয়েছে, সেই সার্চ বাটনে গিয়ে সিটিভিএন একেটি প্লাস সার্চ করবেন, আর সেটা সার্চ করলেই আমাদের চ্যানেলটা আপনার কাছে খুলে যাবে। তারপরে সিটিভিএন একেটি প্লাসের সেখানে প্রত্যেকটি ভিডিওতে বিভিন্ন রকম ভিডিও রয়েছে। সিটিভিএন একেটি প্লাস যত রকমের প্রোগ্রাম করে সমস্ত প্রোগ্রাম ওখানে রয়েছে। স্পেসিফিক্যালি ডক্টর প্লাসের প্রোগ্রাম আপনারা যদি দেখতে চান, সেখানে গিয়ে আপনারা সেটাও দেখতে পারেন। এই তো গেল আপনার কিভাবে আপনি দেখবেন হাতের মুঠোফোনে সেই বিষয়টা। এবার আমরা আলোচনায় ফিরি। ডক্টর প্লাসে আজকে আমাদের আলোচনার বিষয় গ্লোয়িং স্কিন। গ্লোয়িং স্কিন আমি কাকে বলবো, আর কোনটা আমার স্কিনটা গ্লো করছে না এটা বুঝবো, বা কি কি ট্রিটমেন্টস রয়েছে, সেই সমস্তটা নিয়ে আজকে আমার সঙ্গে যিনি কথা বলবেন, আপনাদেরকে সেই উপায়গুলো বলবেন, তিনি ডক্টর প্লাসের ডক্টর ডার্মাটোলজিস্ট অ্যাস্থেটিশিয়ান ডক্টর শ্রয়ন পাল। স্যার, অনেক স্বাগত। নমস্কার স্যার, এই যে শুরুতেই যেটা বললাম যে কনফিডেন্স, এই যে আমার স্কিনটাকে খুব সুন্দর দেখতে লাগছে, খুব গ্লো করছে, এই বিষয়টা আমি কখন বুঝবো? আর কখন আমি এটা বুঝবো যে আমার স্কিনটা একদমই গ্লো করছে না? মানে অনেকে ড্রাই স্কিন হয়, তাই তারা মনে করেন যে ঠিক আছে আমার স্কিনটা হয়তো এমন, কিন্তু গ্লোয়িং স্কিন হচ্ছে, আমাকে খুব সুন্দর গ্লোয়িং দেখাচ্ছে, এটা আমি কিভাবে বুঝবো? গ্লোয়িং স্কিনের ব্যাপারটা আমাকে যখন পেশেন্টরা জিজ্ঞেস করেন বা কেউ জিজ্ঞেস করেন, আমি তখন খুব সোজাভাবে বুঝিয়ে বলি। একটা ধরুন প্লেন শিট অফ পেপার, একটা প্লেন কাগজের শিট, তাতে লাইটটা যত সুন্দরভাবে রিফ্লেক্ট করবে, যদি আপনি সেইটাকে হাতে করে কিছুক্ষণ মুড়ে টুড়ে নিয়ে আবার খুলে দেখেন, তখন দেখবেন লাইটটা অত সুন্দরভাবে রিফ্লেক্ট করছে না, অতটা সাদা বা অতটা পরিষ্কার লাগছে না। সেটার মধ্যেই আবার যখন কিছু নোংরা ময়লা লাগবে, জিনিসটা আরো খারাপ লাগবে। আর আপনি ওই প্লেন হোয়াইট পেপারটাকে আরো যদি গ্লো বাড়াতে চান, তাহলে কি করতে হবে? আপনাকে আরো একটা স্মুথ কাগজ আনতে হবে, যেটাতে লাইটটা আরো ভালোভাবে রিফ্লেক্ট করে। তো আমাদের স্কিনের গ্লো ব্যাপারটা ঠিক একই রকম। যত সারফেসটা স্মুথ হবে, যত প্রবলেম ফ্রি হবে, যত ডিফেক্ট কম থাকবে, যত বিভিন্ন রকমের ভাঁজ বলুন বা র্যান্ডম পিগমেন্টেশন বলুন কম থাকবে, লাইট তত ইউনিফর্মলি ওখান থেকে ঠিক রাখবে। তো যত সেটা হবে তত স্কিনটা গ্লো করবে। এবার এখানে সবচেয়ে বড় আমার মনে হয় মানুষের কনফিউশন, যেটা অনেক সময় আমার কাছে যে পেশেন্টরা আসেন তারাও সেটা নিয়ে একটু কনফিউজ বোধ করেন, সেটা হচ্ছে গ্লোয়িং স্কিন আর মোর বলতে পারেন ফেয়ার স্কিন। ফর্সা চামড়া এবং গ্লো। ফর্সা চামড়ার গ্লো কিন্তু কমপ্লিটলি আলাদা। ফর্সা হচ্ছে একটা তার পিগমেন্টেশন লেভেল, যেটা নিয়ে একটা মানুষ জন্ম হয়েছে। এবার অনেকে আবার বলেন, আমার তো না ছোটবেলাতে আমার ভীষণ ফর্সা চামড়া ছিল, যত বয়স হচ্ছে আমার চামড়ার রংটা আরো গাঢ় হয়ে যাচ্ছে। এবার সেটা সমস্ত মানুষের হয়, প্রত্যেকটা মানুষের বয়সের সাথে সাথে স্কিনের কমপ্লেক্সন একটু 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 করে ডার্ক হতে থাকে। সেটা একদম নর্মাল, তার কারণ আমাদের স্কিনের সমস্ত মেলানিন যে এফেক্টটা, সেটা পুরোপুরি অ্যাক্টিভেটেড হয় না, সবকটা সেলস অ্যাক্টিভেটেড হয় না,
পুরো ব্যাপারটা ম্যাচিওর হয় না, এবং একটা বয়সের পরে আমাদের পিগমেন্ট প্রোডাকশন বাড়ে, স্কিনের থিকনেস বাড়ে, যে জিনিসগুলোর জন্য একটুখানি কিন্তু গায়ের রং চাপা হয় বয়সের সাথে প্রত্যেকটা আচ্ছা। মানুষের। যাকে আগে ভীষণ ফর্সাও দেখছেন সে ছোটবেলায় তার থেকেও বেশি ফর্সা ছিল। এবার আপনি যে জায়গাটাতে আমার মনে হয় মানুষ গ্লো এবং কমপ্লেক্সনটাকে কনফিউজ করে, ভুলিয়ে ফেলেন, হ্যাঁ। তার কারণ যে মানুষটার স্কিনটা গ্লো করছে এবং একই কমপ্লেক্সনে আরেকজনের স্কিনটা গ্লো করছে না, তাকে অনেক সময় অনেক বেশি ব্রাইট বা মোর ফেয়ার লাগে, তার কারণ লাইট অনেক বেশি রিফ্লেক্টেড হয়েছে। এবং আমরা জানি ফিজিক্সের নিয়মের হিসাবে যত লাইট রিফ্লেক্ট হবে তত আমাদের সেই জিনিসটাকে বেশি সাদা লাগবে। স্পষ্ট, হ্যাঁ। একদম এই কারণেই আজকে আমি সবসময় যে পেশেন্টরা আমাদের কাছে আসেন এসে বলেন আমি একটু ফর্সা হতে চাই, আমি তাদেরকে খুব পরিষ্কারভাবে বলি দেখুন যাই আমাদের কাছে আছে এই মুহূর্তে, এক নম্বর আমার কাছে মনে হয় না এই ফর্সা হওয়া ব্যাপারটা ভীষণ এথিক্যাল আমাদের স্পেশালি ইন্ডিয়ান স্কিনের কনটেক্সটে, যেখানে আমাদের এই ফর্সা ব্যাপারটা মেয়েদের বিয়ে হওয়া না হওয়া ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ডিটারমাইন করেন। তো আমি বেসিক্যালি এই জিনিসটাতে খুব একটা যেতে চাই না, বা পেশেন্টদেরও সাজেস্ট করি যেটা নিয়ে অবসেস না করতে। তাও এমন নয় যে কিছু মোডালিটি নেই, আছে, কিন্তু সেগুলো সবই খুব ক্ষণস্থায়ী এবং সব পেশেন্টের কিন্তু সমান ইকুয়াল রেজাল্ট দেয় না। কোনো পেশেন্টের ক্ষেত্রে সেটা 19-20 চেঞ্জ করতে পারে, সবার ক্ষেত্রে কিছুটা পজিটিভ রেজাল্ট দেবে, কোনো পেশেন্টের ক্ষেত্রে মার্কেট চেঞ্জ করতে পারে, এক নম্বর। নাম্বার 2, ভালো কোয়ালিটির ফর্সা। এবার বিভিন্ন পার্লার টার্লার সব জায়গাতেই গ্লুটাথিয়ন নামে যে কোনো কিছু চলছে, তো সেইগুলোর প্রশ্নে আসছি না। ভালো গুড কোয়ালিটি ইনজেক্টেবলস এর দাম কিন্তু যথেষ্ট বেশি, যথেষ্ট মানে মেনটেন আপনি যদি করতে চান মাসে 30 থেকে 50 থেকে 60 হাজার টাকা অবধি খরচা হতে পারে অন্তত, এবং অ্যান্ড আপওয়ার্ডস অফ দ্যাট। কিছু কিছু ইনজেক্টেবলস এন্ড ড্রিপস আছে যেগুলোর মাসে 1.5 থেকে 2 লাখ টাকা অবধি খরচা, যেগুলো আপনারা বলেন না বলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এত তাড়াতাড়ি কি করে এত সুন্দরভাবে কি করে ফর্সা হয়ে গেল, এক একজনের প্রতি মাসের খালি ওই জিনিসের পেছনে 2-2.5-3 লাখ টাকা করে খরচা হয়, খালি ওই ড্রিপস বিভিন্ন রকমের। এবং সেই জায়গাটা আপনি কখনোই আপনার লোকাল পার্লারের 2,000, 3,000, 5,000, 6,000, 10,000 হোয়াট এভার সেই গ্লুটাথিয়ন বা ড্রিপস দিয়ে আপনার সেটা অ্যাচিভ হবে না। হ্যাঁ, আর সাধারণ মানুষের পক্ষেও এটা অ্যাচিভ করা পসিবল নয়, অ্যাচিভ করা পসিবল নয়। তো তার থেকে এক নম্বর আপনারা যদি বলেন যে ওকে ডাক্তারবাবু বাজেট আমার কাছে কোনো কনসার্নই নয়, তাহলে আমাদের কাছেও সেই জিনিসগুলো ডিসপোজালে আছে। কিন্তু বেশিরভাগ ইন্ডিয়ান স্কিন টাইপ আমাদের মতো ইকোনমিক্যাল ইয়ের ক্ষেত্রে প্র্যাকটিস। আমার কিছু পেশেন্ট নেই যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, যারা টলিউডের কিছু অ্যাক্ট্রেস বা কেউ আছেন যারা আমার আন্ডারে কোনো না কোনো জায়গাতে ট্রিটমেন্ট জন্য, অবভিয়াসলি আমি নামটা রিভিল করতে পারি না, কিন্তু তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো তাদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব। বেশিরভাগ আমার 99% পেশেন্ট, 99 কেন 99.95% পেশেন্টের জন্য এটা অ্যাফোর্ড করা সম্ভব না। তাদের জন্য অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল ইমপ্রুভমেন্ট, সেটা কমপ্লেক্সনের মানে অ্যাপারেন্ট কমপ্লেক্সন বা গ্লো বলুন, সেটা হচ্ছে স্কিনের টেক্সচার এবং স্কিনের সারফেস ইমপ্রুভ করা। বিভিন্ন যে ডিজিজ বা স্কিনের এজ রিলেটেড কারণে স্কিনের যে সারফেসটা ধীরে 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 ইরেগুলার হচ্ছে বা ইনফ্লেমড আছে সেটাকে কমানো, র্যান্ডম পিগমেন্টেশন যেখানে আছে যে জিনিসগুলো আমাদের স্কিনের ইউনিফর্মিটির থেকে চোখ সরিয়ে নেয় সেটাকে ঠিক করা, এবং ওভারঅল একটা হেলদি লাইফস্টাইল এবং হেলদি স্কিন প্রমোট করা। একদম এইখান থেকে তাহলে প্রশ্নটা আসে যে একটা হেলদি লাইফস্টাইল মানে আমি যদি ডায়েট ধরি, ফুড ধরি, সেই সমস্ত কিছুকে, তার মধ্যে স্লিপ অবশ্যই রয়েছে, এই সমস্ত কিছুকে একত্রিত করা কতটা গুরুত্বপূর্ণ, মানে কি কি মেনটেন করে চললে আমার স্কিনটা ইন্টারনালি অনেক বেশি গ্লো করবে? খুব সুন্দর প্রশ্ন। প্রথমেই আপনি কি ট্রিটমেন্ট নিতে হবে, কি করতে হবে তা সেটা না জিজ্ঞেস করে করলেন, আমাদের ডায়েট, এক্সারসাইজ অবশ্যই আগে। একদম সেটা সব বেশিরভাগ পেশেন্ট ভুলে যান। স্কিন হচ্ছে আমাদের শরীরের একটা মিরর। কেন আমাদের স্কিন এত ইম্পর্টেন্ট হয়েছে হিস্টোরিক্যালি, ইফ ইউ থিঙ্ক লাইক দ্যাট, যে আমাদের স্কিন দেখে মানুষের শরীরের ভেতরের হেলথ বোঝা যায়। মানে আপনার স্কিনে যদি অনেক রকম পিম্পলস থাকে, আপনার স্কিনে যদি বিভিন্ন রকমের ইস্যু থাকে, তার মানে আপনার ইন্টারনাল হেলথের মেজর প্রবলেম আছে। এন্ড খুব এভিডেন্ট যে পেশেন্টদের মানে এরকম ধরুন গলার কাছে এরকম কালো দাগ আছে, অ্যাকান্থোসিস বা প্রচুর পিম্পলস আছে, ইউজুয়ালি আপনি খুঁজে না খুঁজে তার মধ্যে হরমোনাল বা মেটাবলিক ইস্যু পাবেন বা ইভেনচুয়ালি ডেভেলপ করবে। আচ্ছা, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে স্ট্রেস। আপনার স্ট্রেসটা জবে আপনি কমাতে তো পারবেন, আপনি হঠাৎ করে চেঞ্জ করতে পারবেন না, আবার চেষ্টা করুন
এমন কোনো রোলে যদি সুইচ করা সম্ভব হয় যেখানে যদি মনে হয় অতিরিক্ত স্ট্রেস হচ্ছে। এরকম কি কোনো প্রফেশন আদৌ আছে? ধরুন কিছু কিছু রোলস আছে, অনেক ক্ষেত্রে আমাদের তো চাহিদার কোনো সীমা নেই, আমরা সবসময় উপর দিকে উঠতে চাই, কিন্তু অনেক সময় হয় হয়তো উপর দিকে ওঠাটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক হচ্ছে। তো কোন জায়গাতে আমাদের সেটেল করতে হবে ভাবা উচিত। 2 নম্বর হচ্ছে রেগুলার বেসিসে একটা সাইকোলজিক্যাল কাউন্সিলিং। যদি আপনি খুব একটা হাই স্ট্রেসের মধ্যে যান, আপনি কাউন্সিলিং এ যাচ্ছেন, সাইকোলজিস্টের কাছে যাচ্ছেন মানেই পাগল নন। যে কোনো প্রফেশন যারা হাই স্ট্রেসে আছেন তাদের রেগুলার বেসিসে সাইকোলজিস্টকে ভিজিট করা উচিত। 3 নম্বর হচ্ছে স্লিপ, যেটা আপনার সাইকোলজিস্টও বলবেন, যে কোনো জায়গাতে বলবেন অন্তত 7 থেকে 8 ঘন্টা স্লিপ। যারা যত বেশি হাই স্ট্রেস প্রফেশনে আছেন তাদের স্লিপটা তত বেশি ইম্পর্টেন্ট। 4 নম্বর হচ্ছে ডায়েট, যেটা আমি সবসময় বলে থাকি ইন জেনারেল প্রায় প্রত্যেকটা মানুষের জন্যই এটা মানে অ্যাপ্লিকেবল। সেটা হচ্ছে যে ক্যালোরি কাউন্ট প্রপারলি করুন, যা খাচ্ছেন প্রত্যেকটা দানার ক্যালোরি কাউন্ট করুন, এবং আপনার বয়সে আপনার লাইফস্টাইলের হিসেবে যতটা ক্যালোরি দরকার তার থেকে বেশি একটা, নট ইভেন অন এক্সেপশনস ইউ শুড হ্যাভ। আর যদি সেটা কোনোদিনও এক্সেপশন হয়ে যায়, কতটা এক্সট্রা খেয়েছেন সেটা হিসাব করুন, পরের সপ্তাহের প্রতিদিনের ক্যালোরি থেকে টুকরো টুকরো করে সেটা বাদ দিন। যদি কোনোদিন আপনি কোনো জায়গায় বিয়ে বাড়ি গেলেন 500 ক্যালোরি বেশি খেলেন, সেই সপ্তাহে পরের 5 দিন অন্তত 100 ক্যালোরি করে কম খান। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে কিছু জিনিস চেষ্টা করুন অ্যাভয়েড করতে যতটা সম্ভব। সুগার, মধু, গুড়, এই টাইপের যেগুলো অ্যাপারেন্ট মিষ্টি, প্রসেসড বা ন্যাচারাল যেগুলো ভীষণ মিষ্টি জিনিস, যেগুলো সুগার বা সুগারের কাছাকাছি ক্যালোরি ডেনসিটি অথবা গ্লাইসেমিক ইন্ডেক্স, সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করুন। ময়দার যে কোনো রকমের খাবার ইনক্লুডস মোস্ট ফাস্ট ফুড, মানে মোমোর বাইরের কোটিং থেকে সমস্ত রকমের ব্রেড, সমস্ত রকমের পরোটা, লুচি, কচুরি সবই ময়দা, তো সেটাকে অ্যাভয়েড করুন। 3 নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে ফল মূল শাকসবজি খান, প্রচুর পরিমাণে জল খান, বা জল এবং অন্যান্য ফ্লুইড, ডাব টাব ইত্যাদি, এবং তার মধ্যে কিন্তু কোল্ড ড্রিঙ্কস ইনক্লুডেড নয়, তার মধ্যে প্রসেস ফ্রুট জুস, মানে যে ফ্রুট জুস প্যাকেট করে আসে তার কোনোটা ইনক্লুডেড নয়। এইগুলো করুন। আর এক্সারসাইজ দিনের মধ্যে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা করতেই হবে, এবং সেটা হচ্ছে স্ট্রেনাস এক্সারসাইজ, যোগা বা ওই ধরনের এক্সারসাইজ নয়। আচ্ছা, তো সেইগুলো যদি সেটা আপনি সাথে অ্যাডিশনালি করতে পারেন, আপনার শরীর মনের অনেক ক্ষেত্রে অনেকে শান্ত হয়, স্ট্রেস কমে, কিন্তু যে এক্সারসাইজের কথা বলছি সেটার সঙ্গে অ্যাডিশনালি যোগা। তো এটা যদি করতে পারেন, আমার মনে হয় আপনার স্কিনের ওভারঅল, আপনি যদি একটা ট্রিটমেন্টও না করেন স্কিনের, তাও আপনার স্কিন হেলদি হতে থাকবে। এবার আমি একটু স্কিন টাইপে আসি। অবশ্যই, কারণ আমাদের ইন্ডিয়ান স্কিন টোনে অনেকগুলো ভাগ রয়েছে, ড্রাই বলুন বা অয়েলি বলুন বা কম্বিনেশন বলুন। এক্ষেত্রে গ্লোয়িং স্কিন কাদের দেখতে পাওয়া যায় ন্যাচারালি, আর যাদের হচ্ছে না তাদের কেন হয় না? সবার আগে আমি আবার সেই পুরনো জায়গাতে ফিরে যাব, যে ডিসকাশন করছিলাম যে একটা স্কিন কেন গ্লো করে। যে সারফেস যত স্মুথ, যেখানে যত রেগুলারলি লাইট রিফ্লেক্ট করবে, যেখানে যত কম পিগমেন্টারি ডিফারেন্স আছে, সেই স্কিন তত বেশি গ্লোয়িং লাগবে। এখানেই আসি, আপনি যেটা বললেন সেনসিটিভ স্কিন। সেনসিটিভ স্কিন মানে তার সারফেসে কখনো না কখনো হয় একটা পিম্পলস, নয় একটা ইনফ্লামেশন, নয় একটা ইরিটেশন হয়ে চলেছে। সারফেস ইজ নেভার স্মুথ। যে কোনো জায়গাতে একটা ইনফ্লামেশন হচ্ছে, ইট ফলোড বাই এ পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন, মানে কোথাও একটা ব্রণ হচ্ছে, সেনসিটিভ স্কিনে দেখবেন তারপরে একটা কালো ছোপ পড়ে, তো পিগমেন্টারি অ্যানোমালি হচ্ছে। 3 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে স্কিনের মানে এজিংটাও ফাস্টার হচ্ছে ডিউ টু দ্য সেনসিটিভ স্কিন। এবং 4 নম্বর ব্যাপার যেটা খুব আনফরচুনেট, যাদের সেনসিটিভ স্কিন থাকে, যেহেতু তাদের মাল্টিপল ইস্যু হতে থাকে, তারা সেটাকে ঢাকার জন্য আরো মেকআপ ব্যবহার করতে থাকেন, পার্লারে গিয়ে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করাতে থাকেন, কারণ তারা চান যে সেটা আমার ইমিডিয়েটলি সাফ হয়ে যাক। তাতে হয়তো একটা টেম্পোরারি ইমপ্রুভমেন্ট হয়, কিন্তু একটা পার্মানেন্ট ক্ষতি হয়ে যায় কিছু কিছু জায়গাতে। সেটার জন্য ব্যাপারটা আরো খারাপ হতে থাকে, মানে তারা একটা সেই সাইকেলের মধ্যে ঢুকে যান, যেখানে একটা খারাপ আরো একটা জিনিসটাকে পার্মানেন্টলি খারাপ করছে। সেটার জন্য আপনি আরেকটা ট্রিটমেন্ট করছেন, যেটা আরো একটুখানি করা, আরো একটা মানে রাফ ট্রিটমেন্ট, খুব তাড়াতাড়ি একটা রেজাল্টের জন্য, সেটার জন্য আরো, এই করতে করতে সেনসিটিভ স্কিনের গ্লো এর একটা অলমোস্ট পার্মানেন্ট লস। মানে আমার এরকম পেশেন্ট আছে বলছেন, আমি মোটামুটি 17-18 বছরের পর থেকে সেই যে আমার গ্লো চলে গেল, তারপর থেকে আমার গ্লোই আসছে না। বললাম যে আচ্ছা ঠিক আছে, 17-18 বছরের আগে যে গ্লো ছিল, তো তার আগে আপনি কি করতেন আর এখন কি করেন, তার মধ্যে কোনো তফাৎ আছে? হ্যাঁ, পার্লার ট্রিটমেন্ট আর মেকআপ।
মানে এটা একটা জীবনের অংশ হয়ে গেছে মেয়েদের, হ্যাঁ, যে একটু কিছু হলেই আমাকে আগে মেকআপ নিতে হবে। আর সত্যি কথা বলতে গেলে আমিও অনেক কথা বলছি, আমাদেরকে আমাদের প্রফেশনাল বেসিসে ডেইলি মেকআপ করতেই করতে হয়, সেটাও জানি যে সেটাও খারাপ, কিন্তু কিছু করার থাকে না, মেয়েদের একটা জীবনের অংশ হয়ে গেছে সেটা। কিন্তু এই যে ড্রাই স্কিন বা অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, এদের ক্ষেত্রে বিষয়টা কি হয়, মানে গ্লোয়িং স্কিন ড্রাই স্কিনের ক্ষেত্রে কেন কম হয়? ড্রাই স্কিনের ক্ষেত্রে এগেন যে কারণে ড্রাই স্কিন যখনই থাকবে তখনই হচ্ছে স্কিনের ন্যাচারাল অয়েল তার মধ্যে কম আছে। হুম। নাম্বার 2, ড্রাই স্কিন মানেই তার সঙ্গে একটা অ্যাডিশনাল সেন্সিটিভিটি থাকে। আচ্ছা। আপনি দেখবেন যাদের ড্রাই স্কিন, শীতকালের দিকে মনে হয় স্কিনটা একটুখানি চুলকাচ্ছে, মুখ ধোয়ার পরেই মনে হচ্ছে স্কিনটা একটুখানি টানছে, বাইরে রোদে গেলে কিছু কিছু পেশেন্টের চেহারা লাল হয়ে যায়। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু তার সঙ্গে একটা অ্যাডিশন, মানে ড্রাই স্কিন ইজ ইউজুয়ালি পার্ট অফ এ কন্ডিশন যেটাকে আমরা বলি অ্যাটোপিক ডার্মাটাইটিস। আচ্ছা। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্কিন ডিজিজ, সম্ভবত মানে ইন লাইক 70, 80, 90% পেশেন্টের ক্ষেত্রে কোনো না কোনো ফিচার অফ অ্যাটোপিক ডার্মাটাইটিস থাকে। আচ্ছা। তো ম্যাক্সিমাম মানুষই আমার এই সেন্সিটিভ স্কিন, ড্রাই স্কিন ভেবে এটা তো নর্মাল, এটা ভেবে যে ট্রিটমেন্ট করাতে আসে না, সেখানেই তাদের সবচেয়ে বড় জীবনের ভুলটা হয়ে যায়। এবং অয়েলি স্কিনের ক্ষেত্রে ব্যাপারটা কি, অয়েলি স্কিন সিবোরিক ডার্মাটাইটিস বলে একটা কন্ডিশনের অংশ, সেটাও আরেকটা ক্রনিক ডিজিজ। আচ্ছা, মানে এখানে এক্ষেত্রে বহু ফ্যাক্টরস রয়েছে। একদম, মানে আমরা যেটা বলি না, ড্রাই স্কিন, নর্মাল স্কিন, অয়েলি স্কিন, এবার কিছুটা লেভেল অফ মানে ড্রাই, কিছুটা লেভেল অফ অয়েলি, মানে নর্মালের থেকে সামান্য একটু ভ্যারিয়েশন অব্দি হয়তো উই ক্যান পুট ইট আন্ডার নর্মাল। যে কোনো জিনিসের মতোই আপনার তো মানে একটু আধটু হাঁটু স্পেসটা কম হলেই আমরা সেটাকে অস্টিওআর্থ্রাইটিস বলে দিই না, এমন একটা স্পেস কম হতে হবে যেখানে মানুষটার অ্যাকচুয়াল ব্যথা হওয়া বেশিরভাগ সময় শুরু হবে বা হাঁটতে অসুবিধা হবে। এখানেও একটা লেভেল অব্দি আমরা টলারেন্সে রাখি, যেটাকে আমরা নর্মালের মধ্যে রাখতে পারি। তো সেই লেভেলটা যে কখন ক্রস হয়ে যায়, কখন সেটা একটা ক্রনিক, মানে আপনার যদি সারা বছরই দেখছেন ড্রাই স্কিন থাকছে বা সারা বছরই অয়েলি স্কিন থাকছে, সারা বছরই এই টি জোনটাতে সাংঘাতিক অয়েলি থাকছে, সারা বছরই কিছু না কিছু সেন্সিটিভিটি অ্যাকনি হতে থাকছে, দ্যাটস নট নর্মাল। সেটা সবার আগে রেকগনাইজ করা, মানে একটু পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করে নি, এই একটু ক্রিমটা মেখে নি, এই ইনফ্লুয়েন্সার যেটা বলছে আমি একটুখানি ট্রাই করি, সেটা যদি করেন আপনি প্রত্যেকটা দিন প্রত্যেকটা স্টেপে নিজের বিপদ রেখে আনছেন। একদম তাই। এবার আমি একটু ফ্যাক্টরস গুলোতে আসি, মানে আপনি যেগুলো বলছেন সেগুলো বেশ ভাবার বিষয়। কি কি ফ্যাক্টর রয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে গ্লোয়িং স্কিনের ক্ষেত্রে? একটা তো আগে আমরা ডায়েটারি ফ্যাক্টর বললাম, সেকেন্ডটা হচ্ছে আমাদের, এবার এই জিনিসটাকে আমরা একটুখানি অ্যানাটমিক্যাল অ্যাসপেক্ট থেকে বলি, আমাদের স্কিনের একদম ওপরের লেয়ারটা সেটাকে বলে এপিডার্মিস। আচ্ছা। তো এপিডার্মিসের মেইন যে ইস্যুটার জন্য গ্লো লস হয় সেটা হচ্ছে সারফেস লেভেল ডিফেক্ট, কোনো কারণে বিভিন্ন রকম ভাবে, ভাবুন আপনার পিগমেন্টেশন কিছু হচ্ছে, বা কোনো কারণে এপিডার্মিসের কিছু লেয়ার ইজ মোর থিকেন্ড, নর্মাল যতটা থিক হওয়ার কথা তার থেকে বেশি থিকেন্ড, অথবা সেখানের কোনো কারণে ফলিকুলার লেভেলে, ফলিকুলার ওপেনিং এ কোনো ব্লকেজ আছে, বা এবার তার নিচের যে লেয়ারগুলো ডার্মিস বা সাবকিউটিস, সেখানকার যখন আমরা ইস্যুতে আসি, সেটা একটা হচ্ছে বয়সের সাথে সাথে ইলাস্টিক ফাইবার, হাইলুরোনিক অ্যাসিড, এই জিনিসগুলো লস হচ্ছে। আচ্ছা। তো কোলাজেন আর একটা বড় জিনিস যেটা লস হচ্ছে, এবং সেইটার জন্য ধীরে 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 স্কিনের স্ট্রেচি ব্যাপারটা কমে আসছে। আর একটু পিম্পলস যাদের বা সেন্সিটিভ স্কিন থাকে তাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে সিবেশিয়াস গ্ল্যান্ডের ইস্যু হচ্ছে, গ্ল্যান্ড বেশি সিক্রেশন করছে অথবা সেই সিক্রেশন ইম্প্যাক্টেড হয়ে যাচ্ছে, সেই ধরনের সমস্যা হচ্ছে। আর 3 নম্বর, পিগমেন্টেশন আবার এই নিচের লেভেলেও হতে পারে। আচ্ছা। তো আমাদের মানে এই যখন প্রবলেমটার ক্যাটাগরিটা আমরা বুঝতে পারলাম, একটা তো হচ্ছে কিছু কিছু জিনিস আমাদের ওষুধে রেসপন্ড করবে, মানে খুব সোজাভাবে বলতে গেলে যেগুলো খুব সুপারফিশিয়াল জিনিসগুলো, যেগুলো স্কিনের ওপরের লেভেলের ইস্যু, সেই জিনিসগুলো ওষুধে রেসপন্ড করে। তো আমাকে যখন কোনো এসে পেশেন্ট বলেন, এই ডাক্তারবাবু এই যে আপনি ইনজেকশন দিয়ে ট্রিটমেন্টটা করতে বলছেন বা মাইক্রো নিডলিং করতে বলছেন, এটা কি আমার জন্য লাগবে? ওষুধেই আমরা আগে করে দেখি না। এবারে ওষুধে তো ডেফিনেটলি ওষুধের কাজ করবে, কিন্তু আপনার স্পেসিফিক এই জায়গার পিগমেন্টেশন গুলো কিন্তু ওষুধে ঠিক হবে না। আচ্ছা। সেই জিনিসটার জন্য আমাদের কি লাগতে পারে, খুব শর্টে আমরা একটুখানি বলে দিই, মেজোথেরাপি লাগতে পারে। কিছু কিছু ক্ষেত্রে মেজোথেরাপি সেই জায়গার পিগমেন্টেশন অব্দি পেনিট্রেট করে, মানে আমাদের যে মেজোথেরাপি নিডলস গুলো থাকে সেটা ওপরের লেয়ারটাকে পেনিট্রেট করে নিচের লেয়ার অব্দি এজেন্টটাকে পৌঁছাতে সাহায্য করে। বিভিন্ন রকমের লেজার থাকে যেগুলো পিগমেন্টকে ডিরেক্টলি টার্গেট করে। তারপরে স্কিন বুস্টার্স বলে এক রকমের জিনিস থাকে, যে জিনিসগুলো স্কিনের ভেতরে হাইলুরোনিক অ্যাসিডকে ঢোকায়
এবং যে কোলাজেন এবং ইলাস্টিনের লস হয়েছে হুম, সেই লসের জায়গাগুলোতে সেই জিনিসটা মানে ওয়াটার রিটেনশন করে হুম, সেই জায়গায় স্ট্রেচিনেস বা ইলাস্টিক ব্যাপারটাকে ফিরিয়ে আনে। আচ্ছা। তো এই জিনিসগুলো এবং বেশিরভাগ ক্ষেত্রেই যেটা আমরা ভাবি যে ইনজেকশন বা স্কিনের ভেতরে ঢুকবে তার মানে এমন একটা কিছু মেথড যাদের আমার নাকি ভারী ব্যথা লাগবে, হুম, সেটা নয়। এখন আমাদের যে টেকনোলজি যেটা আমরা বললাম মেজোথেরাপি বা মাইক্রো নিডলিং, হুম, তার মধ্যে দিয়ে আমরা মাইক্রোস্কোপিক চ্যানেল ক্রিয়েট করে করতে পারি যেখানে আপনি আমরা যে যদিও টপিক্যাল অ্যানাস্থেসিয়া বা ক্রিম অ্যানাস্থেসিয়া বেশিরভাগ পেশেন্টের লাগে না, তাও আমরা সেটাও করে দিই। তো অলমোস্ট একটা পেইনলেস প্রসিডিওর হয় এটা। আর এই পুরো প্রসিডিওরটাই আমাদের ডক্টর প্লাসে অ্যাভেলেবল একদম এই প্রসিডিওর গুলো ডক্টর প্লাসে অ্যাভেলেবেল আছে। এই প্রসিডিওর গুলো খুব রেগুলার বেসিসে পারফর্ম করা হয় এবং তাছাড়াও বিভিন্ন মানে ল্যাক অফ স্কিন গ্লো এর আর যা যা ট্রিটমেন্ট বলুন। হ্যাঁ, আমি যেরকম- ওই বিষয়টাতেই আসবো। একদম একদম মানে কোন কোন ডিজিজ বা কি কি কারণের জন্য ওই ল্যাক অফ গ্লোটা হতে পারে, হুম। তারপর আমি সেগুলো ট্রিটমেন্টে আসছি। হ্যাঁ, তো যেটা আমি আপনাকে বললাম পিম্পলস, ঠিক আছে, রোজেশিয়া, হুম, তারপর হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস যেটা আপনাকে বললাম, এই জিনিসগুলো কমন কারণ। আচ্ছা। তাছাড়াও বিভিন্ন রকমের পিগমেন্টারি স্কিন ডিজিজ যেগুলো আপনার মানে লাইকেন প্ল্যানাস পিগমেন্টোসাস এই ধরনের রোগগুলো, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ডার্মাটাইটিস বা যেমন হেয়ার ডাই থেকে যে ডার্মাটাইটিস হয়, হুম, বিভিন্ন রকমের স্কিন সারফেসের বা মানে ইনসুলিন রেজিস্ট্যান্স অফ দ্য স্কিন সেটার জন্য যে সমস্যাগুলো যেমন ফেসিয়াল অ্যাকান্থোসিস হয়। হুম, এবার প্রবলেমটা হচ্ছে আপনার চোখে সবই হচ্ছে পিগমেন্টেশন, হ্যাঁ, আপনার চোখে সবই হচ্ছে স্কিনের গ্লো চলে যাচ্ছে। হ্যাঁ, যখন আপনি আমাদের কাছে আসছেন তখন আমাদের ডায়াগনোসিস আলাদা আলাদা হচ্ছে এবং সেই ডায়াগনোসিস অনুযায়ী যখন ট্রিটমেন্ট চলছে তখন ফাইনালি আপনি সেই রেজাল্টটা দেখতে পাচ্ছেন যেটা হয়তো লাস্ট 10 বছরে আপনি দেখতে পাননি। মানে কখনোই একদমই ওই কোনো ইনফ্লুয়েন্সার এটা বলছে, কোনো ইনফ্লুয়েন্সার ওটা বলছেন, এবার সেভাবে আজকে চললে- তাদের আমি নলেজ নিয়ে প্রশ্ন করছি না, কিন্তু না, না, আজকে একদমই। আপনি একটা কথা বলুন, আজকে একই জিনিস কি 10টা লোকের 10 রকম স্কিন টাইপের জন্য অ্যাপ্লিকেবল হতে পারে? Applicable, একদম একই তাই। সেম জিনিস হুম, সম্ভব নয় না হওয়া, সে হুম। যতই নলেজেবল হোক না কেন। আজকে আমিও যদি কোনো কিছু বলি সেটাও আমি কখনোই বলবো না যে আমি যেটা যেটা বলছি এটা মোটামুটি মানে এক্সেপ্ট ডায়েটারি হ্যাবিট ট্যাবিট যেগুলো মানে টোটাল বডির হেলথের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু স্কিনের ওপর কোনো ওষুধ বা Product কোনো বিভিন্ন। স্কিন রুটিন বলুন, প্রোডাক্ট বলুন, ইভেন প্রসিডিওরও হুম, এমন কোনো প্রসিডিওর আমি এখানে দাঁড়িয়ে বলতেই পারবো না যেটা আমি বলতে পারি যে 100টা পেশেন্ট যদি আমার কাছে আসে তার উপর সবার জন্য অ্যাপ্লিকেবল হবে। applicable। 100টা কেন 50-এর জন্য অ্যাপ্লিকেবল হবে না, হুম, হয়তো 10 থেকে 20 জনের উপর অ্যাপ্লিকেবল হবে একটা পার্টিকুলার কিছু। হুম, হুম। এবার একটু ট্রিটমেন্টে আসা যায়। একদম গ্লোয়িং স্কিনের জন্য ধরুন আমার মতো কেউ যাচ্ছে, 24-25 বছর বয়স, 26 বছর বয়স, তারা যাচ্ছে, তারা বলছে আমার স্কিনের ল্যাক অফ গ্লো হচ্ছে, আমি বেসিক কিছু ট্রিটমেন্ট নিতে চাই, আমি ডিজিজে পরে আসছি, যদি ডিজিজ থেকে থাকে, আর যদি ডিজিজ না থেকে থাকে তাহলে কি ধরনের ট্রিটমেন্ট? ডিজিজ যদি থাকলো সেটা তো মিটেই গেল, সেটার হুম। আমরা সবার আগে চিকিৎসা করব। হুম, আমি প্রথমে যেটা অ্যাসেস করি সেটা হচ্ছে আপনার স্কিনের ইলাস্টিসিটি কতটা মেনটেন হচ্ছে, কতটা লস অফ ইলাস্টিসিটি হচ্ছে এবং হুম। কতটা আপনার বাজে পিগমেন্টেশন, যে পিগমেন্টেশন থাকার কথা নয় হুম, এবং যে জায়গাতে যে পিগমেন্টেশনের জন্য ইস্যু হচ্ছে সেটা আছে। পিগমেন্টেশন দু রকমের কারণে হতে পারে, একটা হচ্ছে অ্যাকচুয়াল পিগমেন্টেশন, একটা হচ্ছে স্কিনের এক্সট্রা থিকেনিং। তো সেটার জন্য অ্যাকচুয়াল পিগমেন্টেশন আপনার এই যে বেশিরভাগ ক্ষেত্রে লেজারে মোটামুটি ভালো রেসপন্ড করে, হুম, কিছু পিগমেন্টেশন পিলসে রেসপন্স করে, স্কিনের থিকেনিং বা টেক্সচারাল ইস্যুগুলো বেশিরভাগ সময় লেজারের থেকেও বেটার পিলে রেসপন্স করে। আচ্ছা, তারপরে যেটা আসে যে স্কিনের ল্যাক্সিটি। হুম, তো অনেক ক্ষেত্রে স্কিনের ল্যাক্সিটি, আমি যেমন আগের দিন অ্যান্টি এজিং এর একটা ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম, যে স্কিনের ল্যাক্সিটি, স্কিনের এজিং কিন্তু টেকনিক্যালি শুরু হয়ে যায় ওই 22-23 বছরের পর থেকে। হুম, হুম, এবং যাদের ক্ষেত্রে যারা রেগুলার বেসিস একটা হাই স্ট্রেস লাইফস্টাইলের মধ্যে আছেন, ডায়েট যাদের একটুখানি খারাপ আছে, যাদের ক্ষেত্রে একটুখানি বলতে পারেন যে মেকআপ টেকআপ গুলো বেশি হয় বা বাইরের পলিউশনের মধ্যে সারাদিন কাজ হয় হুম, বা খুব লম্বা ট্রাভেল হয়, তাদের ক্ষেত্রে কিন্তু স্কিনের ওই ইলাস্টিসিটি লসটা, হাইড্রেশন লসটা ইভেন 23-24-25 বছর বয়স থেকে শুরু হয়ে যায়। হুম, মানে আমার কাছে এরকম প্রচুর পেশেন্ট এসছেন যাদের ক্ষেত্রে 24 বা 25 বছর বয়স যাদের ক্ষেত্রে আমরা স্কিন বুস্টার করেছি বা মেজোথেরাপি করেছি এবং তারপরে তার সেই আবার কোলাজেনটা কিছুটা বুস্টেড হয়েছে, কিছুটা হাইলোরনিক অ্যাসিড বুস্টেড হয়েছে এবং তাতে তাদের গ্লোটা রিমার্কেবলি ফিরে এসছে। আচ্ছা, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই পেশেন্টরা কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করেন, যাদের এরকম কড়া আলোর নিচে কাজ করতে হয় অথবা রেগুলার বেসিসে মেকআপ করে থাকতে হয় অনেক সময়ের জন্য। তো সেই জিনিসগুলোর জন্য একটা আর্লি এজিং সেটিং করে। হুম, হুম।
মানে এইগুলো একটা খুব কমন কারণ হয়ে একদম, দাঁড়ায় একদম। আর্লি এজিং আসার। আচ্ছা, এরপরে ধরুন এমন কেউ আসছে যার কোনো অ্যাডভান্স ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, আমাদের ডক্টর প্লাসে অ্যাভেলেবেল রয়েছে এরকম কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট? ডক্টর প্লাসে অ্যাডভান্স ট্রিটমেন্টের মধ্যে আমাদের আছে, যেটা বলছিলাম যে লেজার্স, হুম অ্যাডভান্স লেজার ট্রিটমেন্টস আছে বিভিন্ন রকমের পিগমেন্টেশনের। তাছাড়া বিভিন্ন রকমের অ্যাডভান্সড পিলস, যে পিলসগুলো অনেক ক্ষেত্রেই কলকাতার বেশিরভাগ জায়গাতেই হয় না বা প্র্যাকটিস করা হয় না, মাল্টি লেয়ার পিলস, মাল্টি স্টেজ পিলস, সেগুলো আছে। 3 নম্বর যেটা আমাদের এখানে ভীষণ অ্যাডভান্স ব্যাপার, সেটা হচ্ছে ইনজেক্টেবল থেরাপিস। যেরকম আমি বললাম মেজোথেরাপি, সেটা পিগমেন্টেশনের জন্য হতে পারে, কোলাজেন স্ট্রেংথেনিং এর জন্য হতে পারে, আমাদের কোলাজেন এন্ড হাইয়ালুরোনিক অ্যাসিডের যে ডিরেক্টলি ইনজেকশন স্টিমুলেশন সেগুলো হতে পারে, অথবা আমরা ডিরেক্টলি হাইয়ালুরোনিক অ্যাসিড ইনজেক্ট করতে পারি এমন ভাবে যে হাইয়ালুরোনিক অ্যাসিড আমাদের কোনো রকম বাল্ক দেবে না, কিন্তু স্কিনের নিচে একটা পাতলা লেয়ারের মতো করে ছড়িয়ে যাবে, যেটা ওয়াটারকে অ্যাবজর্ব করে স্কিনের যে ফাইন যে লাইন্স, যেগুলো মানে ঠিক বোটক্সের মতো কাজ না, এটা হচ্ছে যে ফাইন লাইন, যেটা আমি বললাম না, একটা কাগজটা ক্র্যাম্পেলড হয়ে যায় যখন, তখন পিগমেন্টেশন মানে বেশি লাগে, তো সেটাকে একটু টান টান করে টেনে ধরবে। তাছাড়াও বোটক্সের যে প্রসঙ্গটা আসছিলাম, যাদের একটুখানি বয়সটা 28-30 বা সেটা পেরিয়ে গেছে, অল্প অল্প করে বলি রেখা আসা শুরু করছে, তাদের জন্য বোটক্স স্টার্ট করাটা খুব ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা 34-35 বছরের পরেই লাগে। তার আগে বেশিরভাগ পেশেন্ট লাগে না। কিন্তু এগেন আমি আপনাকে বললাম কিছু স্পেশাল কন্ডিশন, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, খুব মেকআপ করতে হয়, ভীষণ হাই স্ট্রেস জব, তাদের জন্য ইভেন 30-31 বছর বয়স থেকেও বোটক্স লাগে। আচ্ছা, তাছাড়া কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে যেমন আর্লি এজিং বা আর্লি স্যাগিং হয়, তার জন্য আমরা থ্রেডস এবং ফিলার্স এই জিনিসগুলো রেগুলারলি করে থাকি। তাছাড়াও যে ট্রিটমেন্টগুলো ভ্যাম্পায়ার ফেশিয়াল বলে, আমরা ওরকম সেন্সেশনাল নামে ডাকি না, আমরা বলি এমনি কোলাজেন রিবুস্টিং থেরাপি উইথ পিআরপি, তো সেটা আমরা করে থাকি। এবং তাছাড়াও সেই জিনিসটাই আমরা বিভিন্ন রকমের এক্সোজেনাস গ্রোথ ফ্যাক্টর এবং গ্লো মেজোথেরাপি এজেন্ট দিয়ে একই প্রসিডিওর করে থাকি, আচ্ছা। যেগুলো ডেফিনেটলি যত আমাদের হায়ার কোয়ালিটি অফ থিংস হতে থাকবে তত। তাছাড়াও ইনজেক্টেবলস অ্যান্ড ড্রিপস, যেগুলো আমি আপনাকে বললাম, ড্রিপস এর বিভিন্ন প্রাইস পয়েন্ট থেকে শুরু হয়, কিন্তু আমাদের এখানে যেহেতু আমরা হায়ার কোয়ালিটি এবং প্রপার প্রুভেন কোম্পানি, যেগুলো কসমেটিক কোম্পানি, প্রপার ফার্মাকোলজিক্যাল গ্রেড টেস্টেড, সেগুলো ইউজ করি, তো একটুখানি ড্রিপের কস্ট মানে স্টার্টিং পয়েন্টটাই একটুখানি বেশি। এবং কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবিলিটি যদি বলেন, সেটা সমস্ত লেভেল অব্দি আছে। তো যে লেভেল অব্দি আপনি নিউ ইয়র্কে টাইম স্কোয়ারে বসে করতে পারবেন, সেই লেভেলও অ্যাভেলেবেল আছে। একদমই, মানে এটা অনেকটা ভরসার জায়গা। যারা দেখছেন অবশ্যই তাদের জন্য আপনাদেরকে আরো একবার বলে রাখি, ডক্টর প্লাস সমস্ত ধরনের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি আপনাদের জন্য নিয়ে এসেছে। আপনাদের শুধু একটু আসতে হবে। আর ডক্টর প্লাসের যে ঠিকানা, সেটা হচ্ছে বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। আপনারা সেখানে আসুন, হেল্পলাইন নাম্বার আছে, সেখানে ফোন করতে পারেন, কথা বলতে পারেন, এক্সপার্টসরা রয়েছেন, তাদের থেকে ট্রিটমেন্ট নিতে পারেন। তবে একটা কথা ঠিক, যে নিজেকে সুন্দর দেখালে, আজকে যখন আমি আয়নার সামনে দাঁড়াচ্ছি, আমি কোনো অনুষ্ঠান কর্মজগৎ সবটাই বাদ দিলাম, কিন্তু যখন নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে ভালো দেখাচ্ছে, তখন কনফিডেন্স 100% বেড়ে যায়। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্তই। আপনি আসুন ডক্টর প্লাসে, নিজেদের কনফিডেন্স ফিরিয়ে নিয়ে যান। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার।